করোনায় মৃত্যুর ঊর্ধ্বগতি থামছে না, একদিনে আবারও 101 জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৩,৪৭৩। টিকার বিকল্প উৎস খুঁজছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশি উৎপাদনের পরামর্শ বিশেষজ্ঞদের। লকডাউনের চতুর্থ দিনেও নানা অজুহাতে রাস্তায় মানুষ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, হচ্ছে মামলা, অর্থদণ্ড। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও আম্রকাননের স্মৃতিসৌধে শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, চলে গেলেন কিংবদন্তি অভিনেত্রী কবরী, করোনা কেড়ে নিল প্রাণ, বনানী কবরস্থানে অন্তিম শয়ান। করোনায় আবারও মৃত্যুর সংখ্যা 100 ছাড়িয়েছে। একদিনে 101 জনের মৃত্যুর সংবাদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃত্যু 10,283। এদিকে নতুন করে শনাক্ত হয়েছে 3,473 জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 21.46%। রিপোর্ট আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনায় মৃত্যুর সংখ্যা দ্বিতীয় দিনের মতো 100-র উপরেই থাকলো। একদিনে আবারও 101 জন মৃত্যু নিয়ে মোট প্রাণহানির সংখ্যা এখন 10,282 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 101 জনের মধ্যে 58 জনেরই বয়স ছিল 60-এর বেশি, 29 জন 50 থেকে 60। একদিনে 257টি ল্যাবে 15,413টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 3,473 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 21.46%, আর এ পর্যন্ত শনাক্তের হার 13.89%। সুস্থতার হার শুক্রবার থেকে বেড়ে এখন 85.12%। মৃত্যুর হার দাঁড়িয়েছে 1.44%। একদিনে সুস্থ হয়েছে 5,907 জন, আর মোট সুস্থ হয়েছে 6,08,815 জন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সেরামের পাশাপাশি বিকল্প উৎস থেকে করোনার টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন উৎসের মধ্যে রয়েছে রাশিয়ার স্পুটনিক ও চীনের সিনোফার্ম। একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেছেন, বহুমুখী উদ্যোগ চলমান। এদিকে বিকল্প উৎসের সন্ধান করার পাশাপাশি দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বিশ্বের অনেক উন্নত দেশের আগেই ভ্যাকসিন দেওয়া শুরু করে বাংলাদেশ। প্রথম দিকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড 3 কোটি ডোজ কেনার চুক্তি করে। সে অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মাসে আসে 50 লাখ ডোজ, ফেব্রুয়ারিতে দ্বিতীয় চালান আসে 20 লাখ ডোজ, আর বন্ধু দেশ ভারত উপহার দিয়েছে 32 লাখ ডোজ। সব মিলিয়ে 1,02,00,000 ডোজ টিকা এসেছে। ইতিমধ্যে 65 লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কথা ছিল মার্চের শেষ দিকে পরবর্তী চালান আসার, এখনও সেই চালান পৌঁছায়নি। টিকার সরবরাহ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সেরামের সাথে যোগাযোগ এবং G2G আলোচনা চালু আছে। টিকা পাওয়ার বিষয়ে এখনো আশাবাদী সরকার। কোনো রকমের ডেট আমরা পাইনি, কবে আসবে, কত টিকা আসবে, টাকা পয়সাও আমরা পে করে দিচ্ছি অনেক আগে। আমাদের তো অবশ্যই পাওয়া উচিত, তদবির করতে কেন লাগবে? আমাদের তো আমাদের অধিকার পাওয়া। টাইমলি না পেলে তো কিছুটা ঘাটতি হতেই পারে। আমাদের কাছে যতক্ষণ ভ্যাকসিন আছে আমরা দিয়ে যাব। এখনই বহু উৎসের সন্ধান ও কূটনৈতিক তৎপরতা শুরুর পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। সিরাম ইনস্টিটিউট সময় মতো না দেয় তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য তো রয়েছে, কারণ সিরাম ইনস্টিটিউট আবার ইউএসএ, যেখানে কাঁচামাল নিয়ে সমস্যা যেহেতু হচ্ছে, সেই জায়গাগুলোতেও সমস্যা রয়েছে। ভারত থেকে রপ্তানির ব্যাপারে সমস্যা রয়েছে। কাজে এখানে অনেকগুলো ইফস অ্যান্ড বার্ডস রয়েছে। ভ্যাকসিন জাতীয়তাবাদ, ভ্যাকসিন উপনিবেশবাদ ইত্যাদি রয়েছে। সুতরাং ভ্যাকসিনের ব্যাপারে আমাদেরকে রাজনৈতিক অন্যান্য সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠতে হবে। এখন দেখা যাচ্ছে যে চীনের সাইনোভ্যাকের কার্যকারিতা আসলেই কিছুটা কম রিয়েল লাইফে দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও 50%-এর উপরে। আমাদের আসলে চীন, রাশিয়া,
অন্যান্য দেশের দিকেও নজর দিতে হবে। বিশ্বমানের ওষুধ উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা রয়েছে। প্রয়োজনে ভ্যাকসিনের ফর্মুলা কিনে স্থানীয়ভাবে উৎপাদনের পরামর্শও দিচ্ছেন তারা। জোর কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমাদের দেশে ভ্যাকসিন কিন্তু প্রস্তুত করার ক্ষমতা রয়েছে। আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো মানে লাইসেন্সটা পেলে, নতুন ডিসকাভারি না, কিন্তু লাইসেন্স পেলে বানানোর ক্ষমতা রয়েছে কারো কারো। সুতরাং সে ব্যাপারেও সরকারকে কিন্তু মনোযোগ দিতে হবে। এদিকে সেরামের পাশাপাশি রাশিয়ার স্পুটনিক ও সিনোফার্মের টিকা কেনারও চেষ্টা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রাশিয়ার সাথে আলোচনা করছি, স্পুটনিক ভ্যাকসিনের বিষয় নিয়ে, চায়নার সিনোফার্ম নিয়ে আলোচনা করছি। ওখান থেকে যদি ভ্যাকসিন পাওয়া যায়, আমাদের দেশে বেশ কয়েকটি কোম্পানি তৈরি করতে পারে ভ্যাকসিন, কিন্তু তাদের তো ফর্মুলা দরকার, র মেটেরিয়াল দরকার। স্থানীয়ভাবে টিকা উৎপাদনের বিষয়েও সরকার প্রাথমিকভাবে কর্মকৌশল নির্ধারণ করেছে বলে জানিয়েছেন তিনি। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনেও রাজধানীতে আছে যানবাহনের চাপ। নানা অজুহাতে পথে নেমেছে মানুষ। মুভমেন্ট পাস ও যৌক্তিক কারণ দেখাতে না পারলে হচ্ছে মামলা ও অর্থদণ্ড। তবে বলছেন, লকডাউনে নিত্য প্রয়োজন ও পেটের তাগিদেই ঘর থেকে বের হচ্ছেন তারা। আদিত্য মামুনের রিপোর্ট। করোনা দুর্যোগে লকডাউনে রাজধানীর চিত্র এমনই। দেখে বোঝার উপায় নেই, কড়া লকডাউন চলছে। পরিস্থিতি এমন যে নেহায়েত ঘুরতে বের হয়েছেন কেউ কেউ। তল্লাশি চৌকিতে জেরার মুখে দিচ্ছেন নানা অজুহাত। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধিও মানছেন না চলাচল করা মানুষ। ব্যক্তিগত বাহনের সংখ্যাই বেশি, কোথাও কোথাও আছে যানজট। নিয়ম অনুযায়ী লকডাউন ভঙ্গ করছি, আমার কাজের ক্ষেত্রে আমার যাইতে হবে। অল্টারনেটিভ কোনো ওয়ে না থাকায় আমি সিএনজিতে উঠছি ওনাদের সাথে শেয়ারে। অফিস কিংবা কলকারখানায় যেতে মোটর বাইক আর সিএনজি চালিত বাহন ব্যবহৃত হচ্ছে বেশি। সড়কে আছে রিকশাও। মোমেন্ট পাস নাই, এজন্য দৌড়ছে। আমি মূলত ওই হসপিটালের জন্য বের হয়েছি। কেউ কেউ পথে নেমেছেন কাজের খোঁজে, তবে বেশিরভাগ অজুহাত ভিত্তিহীন। আমি বাইরে আসছি, কোনো কাজ পাওয়া যায় কিনা। এইদিকে মোড়ে দেখতেছি কোনো লোক কাজের কথা বলে নাকি। বাড়িতে যাইতে পারি না লকডাউনের জন্য। মিরপুরে থেকে একা একা হাইটা আজকে আমি কাজে যাবে লাগছি প্যাকেটের তাগিদে। মুভমেন্ট পাস নিয়ে নিচ্ছি 3 ঘন্টার জন্য, ইমার্জেন্সি কাজ ওই কারণে। পুলিশ বলছে প্রয়োজন যাচাই করেই যেতে দেওয়া হচ্ছে। যথাযথ অনুমোদন না থাকলে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। একজন বললো সে তার স্যার জিমে গেছে, তো এটা তো এই মুহূর্তে তার জিমে যাওয়ার কথা না, স্যারকে আনতে যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিলাম। 92 ধারায় তাকে মামলা দেওয়া হয়েছে, আর্থিক জরিমানা আছে। লকডাউনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান কর্মকর্তাদের। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে চতুর্থ দিনের মতো সর্বাত্মক লকডাউন চলছে। ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ, তবে অনেক স্থানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। রংপুরে শপিং মল, মার্কেট বন্ধ রয়েছে। নগরীর প্রধান সড়কে যান চলাচল কম থাকলেও অলিগলিতে রিকশা, মোটরসাইকেল সহ বেড়েছে যান চলাচল। কাঁচা বাজারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। খুলনায় সকল ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, বিপণী বিতান বন্ধ। রাজশাহী নগরীর সব শপিং মল, দোকানপাট বন্ধ রয়েছে, তবে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে পুলিশের টহল ও চেকপোস্ট। ময়মনসিংহে সর্বত্র কড়াকড়ি। মহানগরীতে চলছে ব্যক্তিগত গাড়ি, কিছু রিকশা ও ব্যাটারি চালিত অটো। গাজীপুরে তুলনামূলকভাবে সড়ক, মহাসড়কে চাপ বেড়েছে টেম্পু, অটোরিকশা ও মানুষের। লকডাউনে জরুরি সেবার দোকানপাট খোলা রাখার কথা থাকলেও রাজবাড়ীর বড় বাজারে প্রায় সব ধরনের দোকানপাট খোলা রয়েছে। দিনাজপুরের হিলিতে বাজারের প্রবেশপথে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হলেও বাজারের ভেতরের অবস্থা দেখে বোঝার উপায় নেই, লকডাউন চলছে। মাদারীপুরে জেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন জনপ্রতিনিধিরা। এছাড়া পঞ্চগড়, ভোলা, গাইবান্ধা সহ সারা দেশে ঢিলে ঢালা লকডাউন চলছে। রত্না জামান, একুশে টেলিভিশন।
সাম্প্রদায়িক গোষ্ঠীর বিশৃঙ্খলা কঠোরভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ, কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে বলেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায় ৭১-এর পরাজিত শক্তি, সাম্প্রদায়িক উস্কানি আর তাণ্ডব চালিয়ে দেশকে পেছনে নিয়ে যেতে চায় তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে হবে। এই করোনাকে প্রতিরোধ করা এবং পরাজিত করা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জের মুখোমুখি আছি। স্বাধীনতার চেতনার শত্রু সাম্প্রদায়িকতাকে রুখতে হবে, প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে। মূলত এই দুটি চ্যালেঞ্জ এখন আমাদের সামনে। হেফাজতে সাম্প্রতিক তাণ্ডব নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সেই সমস্ত সন্ত্রাসীদের কিভাবে ধরা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে, আইনানুগভাবে তাদের বিচারের সম্মুখীন হতে হবে। এর থেকে তারা ছাড় পাবে না কোনো অবস্থায় ইনশাল্লাহ। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, মুজিবনগর সরকারের ৪০০ টাকা চাকুরে জিয়ার বিএনপি ইতিহাসকে অস্বীকার করতে চায়। জিয়াউর রহমান এই সরকারের অধীনে ৪০০ টাকা বেতনে চাকুরিরত অবস্থায় তিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। বিএনপি অনেক কিছুই পালন করে না। বিএনপি বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না, বিএনপি মুজিবনগর দিবস পালন করে না, বিএনপি ৭ই মার্চ পালন করে না। এটার মধ্য দিয়ে এটি প্রমাণিত হয় তারা ইতিহাসকে অস্বীকার করতে চায়। কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা জানানো শেষে একে একে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা মহামারীর কারণে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে সীমিত পরিসরে ছিল শ্রদ্ধা নিবেদনের আয়োজন। সকাল ৬টায় মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের কার্যক্রম সূচনা করেন মেহেরপুর জেলা প্রশাসক ডক্টর মনসুর আলম খান। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এবং জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। ১৭ এপ্রিল ১৯৭১ মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার। সে সময় স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে কবর রচিত হয় অখণ্ড পাকিস্তানের। মুক্তিযুদ্ধ পরিচালনা আর বিশ্ব জনমত তৈরিতে অনন্য ভূমিকা রাখে মুজিবনগর সরকার। জসিম জুয়েলের রিপোর্ট। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আজকের দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। ২৫শে মার্চ ভয়াল কালো রাত্রিতে পাকিস্তানি হানাদারদের নির্বিচারে গণহত্যা ও ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর বাংলাদেশ বহির্বিশ্বের কাছে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে। স্বাধীনতার ঘোষণার পর এত অল্প সময়ের মধ্যে সরকার গঠন হবে তা পাকিস্তানিদের কাছে ছিল কল্পনারও বাইরে। পাকিস্তানের কারাগারে বন্দী বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক করে তার নামেই গঠিত হয় সরকার। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলীকে অর্থমন্ত্রী, এএইচএম কামারুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে চলতে থাকে মুক্তিযুদ্ধ। সেই সাথে মুজিবনগরে ঘোষণা করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। সময়ের পরিক্রমায় বাংলাদেশ, বাঙালি মুক্তিযুদ্ধ এবং মুজিবনগর হয়ে উঠেছে অভিন্ন সত্তার নাম। বাঙালির অধিকার আন্দোলনের ইতিহাসে মুজিবনগর সরকার চির অম্লান। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা।
কিংবদন্তি অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারা বেগম কবরী আর নেই। টানা 12 দিন করোনার সঙ্গে যুদ্ধ করে হেরে যান বাংলা চলচ্চিত্রের নন্দিত এই অভিনেত্রী। শুক্রবার রাত 12টা 20 মিনিটে রাজধানীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকায় চলচ্চিত্রের মিষ্টি মেয়ে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে জানাজা শেষে গার্ড অফ অনার প্রদানের পর বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। আরও জানাচ্ছেন মাসুমা লিসা। সুভাষ দত্তের সুতরাং দিয়ে মিষ্টি মেয়ে কবরীর সিনেমায় অভিষেক 1964 সালে। এর পরের 2 দশকে রংবাজ, নীল আকাশের নিচে, দ্বীপ নেভে নাই, তিতাস একটি নদীর নাম, সুজন সখী, সারেংবউ, ময়নামতি, ঢেউয়ের পর ঢেউ, পরিচয়, দেবদাস, অধিকার, বেঈমান, অবাক পৃথিবী, দ্বীপ নেভে নাইয়ের মতো অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন কিংবদন্তি এই অভিনেত্রী। রূপালী পর্দার মানুষটি আলো ছড়ান রাজনীতি মাঠেও। 2008 থেকে 2013 পর্যন্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। চলচ্চিত্র প্রযোজনা এবং পরিচালনার সাথেও জড়িত ছিলেন তিনি। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মেলা দেরি হয়ে গেল। সম্প্রতি কবরী শেষ করেন তার পরিচালিত সরকারি অনুদানের ছবি এই তুমি সেই তুমি শুটিং। নিজেও অভিনয় করেন এতে। নির্মাতা হিসেবে তার যাত্রা 2006 সালে আয়না সিনেমা দিয়ে। গেল শতকে 60-এর দশকে সেলুলয়েডের পর্দায় আবির্ভূত হয়ে দর্শক হৃদয়ে স্থায়ী আসন করে নেয়া কবরী 2 শতাধিক সিনেমায় আলো ছড়িয়েছেন। কবরী করোনা পজিটিভ হন 5 এপ্রিল। 71 বছর বয়সী নন্দিত অভিনেত্রী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর তার ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়। অতঃপর অদৃশ্য ভাইরাসের সঙ্গে লড়াইয়ে হেরে যান। তবে মিষ্টি মেয়ে কবরী যুগ যুগ বেঁচে থাকবেন কোটি ভক্তের হৃদয়ে। মাসুমা লিসা, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অবতরণের অনুমতি না পেয়ে এবং কম যাত্রী থাকায় বিমানের 4টি ফ্লাইট বাতিল। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। অবতরণের অনুমতি না পাওয়া এবং যাত্রী কম থাকায় প্রথম দিনে বিমানের 5 ফ্লাইটের 4টি বাতিল করা হয়েছে। শুধু একটি ফ্লাইট গেছে ওমানে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন ওইসব দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট পরিচালনা শুরু হবে। ওই সময় পর্যন্ত যাত্রীদের হোটেলে রাখা হবে বলে জানান বিমানের এমডি। জসিম জুয়েলের রিপোর্ট। প্রবাসীদের দুর্ভোগের কথা বিবেচনা করে শনিবার থেকে 5টি দেশে ফ্লাইট পরিচালনার ঘোষণা দেওয়া হয়। প্রথম দিনেই হোঁচট খায়। 5 গন্তব্যের 4টি ফ্লাইট বাতিল করতে হয় ল্যান্ডিং অনুমতি না থাকায়। এমন পরিস্থিতিতে গত রাত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেন প্রবাসীরা। থেমে থেমে বিক্ষোভ করেন তারা। চলমান লকডাউনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসেন অনেকে। এয়ারপোর্টে এসে শুনতে হয় ফ্লাইট বাতিল। এ অবস্থায় কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু না বলায় বিমানবন্দরেই অবস্থান নেয় তারা। কালকা 10টা থেকে আমরা হয়রানি ঘুরতে আমরা এই অবস্থায় আছি। 1 ঘন্টা পর পর মিটিং করতেছে, তারপর বলতেছে যে আবার জানাইতেছি। সকাল থেকে এই পর্যন্ত হয়রানি শিকার এই পর্যন্ত হইলাম। অনেকেই আছেন ভিসার মেয়াদ শেষ হওয়ার আতঙ্কে, আছে সময় মতো যেতে না পারলে চাকরি হারানোর ভয়। তারা সম্পূর্ণভাবে আমাদের সাথে প্রতারণা করছেন। আমাদেরকে ইমার্জেন্সি কোয়ারেন্টাইন টেস্ট করার জন্য আপনাদের আগামীকাল ফ্লাইট। আমরা 10,000 টাকা ভাড়া দিয়ে লকডাউনের মধ্যে আমাদের গাড়ি নিয়ে আসছি। 5,000 টাকা কোয়ারেন্টাইন টেস্ট করাইছি। কোয়ারেন্টাইন টেস্ট রিপোর্ট করে এখন আসছি, এখন তো আপনাদের এয়ারলাইন্স বন্ধ। এটা কেন? এমন প্রেক্ষাপটে বিমানবন্দরে জরুরি বৈঠক করেন পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিবগণ। পরে গণমাধ্যমকে বলেন ওইসব দেশের সঙ্গে আলোচনা চলছে, অনুমতি পেলেই ফ্লাইট শুরু হবে। আমাদের মাথায় একটাই আছে যে কিভাবে আপনারা সেখানে কাজে যোগদান করতে পারবেন বা আপনাদের ভিসাগুলো যাতে নষ্ট না হয়। পারলে আজকে রাত্রেই পাঠাতে পারি সেই চেষ্টা করা হচ্ছে। সৌদি আরব বা দুবাই বা কোনো প্রতিষ্ঠান যদি বলে যে আমরা বাংলাদেশ থেকে আপাতত কোনো ফ্লাইট নেব না, তাহলে আমরা কি করব? বিমানের এমডি বলেন অনুমতি না পাওয়ায় সব প্রস্তুতি থাকার পরও ফ্লাইট বাতিল করতে হয়েছে। কারো কোনো আন্তরিকতার অভাব নেই। আমরা আপনাদের জন্য হোটেল বরাদ্দ রেখেছি। 3টায় যে ফ্লাইটটা যাবে সেটার জন্য এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় পরিশ্রম করে যাচ্ছে।
বিমান চেষ্টা করেছিল, কিন্তু বিমানের ল্যান্ডিং পারমিশনটা না পাওয়ার কারণেই কিন্তু আজকে এই আপনাদের অসুবিধাটা হচ্ছে। এদিকে বিশেষ ফ্লাইটের টিকিটের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছেন সৌদি প্রবাসী কর্মজীবীরা। ভিসার মেয়াদ আছে মাত্র 3 দিন। এই ভিসার মেয়াদ যদি চলে যায় তাহলে এখন কি আমার কি উপায় হবে? এখন যদি আমি না যাইতে পারি আমার টাইম মতন, তাহলে আমার মানে সৌদি আরব যাওয়াটাও নিশ্চিত হয়ে যাবে। তারা বলছেন আকামা থাকলেও ভিসার মেয়াদ কম, এখনই যেতে না পারলে তাদের যাত্রা অনিশ্চিত হয়ে যেতে পারে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনার কারণে গত বছর 2 কোটি শ্রমিক গ্রামে চলে গিয়েছিল, পরে ফিরে আসে 1.5 কোটি শ্রমিক। চলমান পরিস্থিতি শ্রমিকদের মধ্যে চাকরি হারানোর শঙ্কা তৈরি করছে। গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অনলাইন আলোচনায় একথা জানিয়েছেন শ্রমিক নেতারা। পরিস্থিতি মোকাবেলায় যথাযথ নীতি সহায়তার তাগিদ দিয়েছেন শ্রমিক নেতারা, আর ত্রিপাক্ষিক সংলাপের তাগিদ দেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা মহামারীর কারণে কাজ হারিয়েছেন শ্রমিকদের একটি অংশ। যারা কাজ করছেন তাদেরও আয় কমেছে। ব্যবসা বন্ধ হওয়ায় অনেক ক্ষুদ্র উদ্যোক্তাও এখন সমস্যায়, এমন মত উঠে আসে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত অনলাইন আলোচনায়। যারা অতি দরিদ্র আছে তাদের কাছে নগদ অর্থ সহায়তা কিংবা খাদ্য সহায়তা ইত্যাদি। আলোচনায় আসে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি, কাজের নিশ্চয়তা এবং নিয়মিত বেতন ভাতার বিষয়টি। ঈদের 10 দিন আগে গার্মেন্টস শ্রমিকদের যে ঈদ বোনাস, সেটা পরিপূর্ণ ঈদ বোনাস তাদেরকে পরিশোধ করতে হবে। নারী শ্রমিকরা যারা যাচ্ছে ফ্যাক্টরিতে, হেঁটে হেঁটে যাচ্ছে, ওই সোশ্যাল ডিস্টেন্স তারা রাখে না, তো সেখানে নিশ্চয়ই একটা ভয় আছে। করোনা মোকাবেলায় শ্রমিকদের সহায়তার জন্য যথাযথ বরাদ্দ আসেনি বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা। প্রায় 2 কোটির মতো মানুষ চাকরিচ্যুত হয়ে বিদেশ থেকে 4 থেকে 5 লক্ষ শ্রমিক, তারা সবাই মাইগ্রেন্ট হয়ে গ্রামের দিকে গিয়েছে। নতুন দারিদ্র হার প্রায় 1.5 কোটির মতো আমাদের বেড়ে গিয়েছে। তাহলে এর আগে যে অবস্থাগুলোতে তারা ছিল, তারা তাদের কাজ হারিয়েছে, তাহলে সেই কাজ হারিয়ে গেলে তার জন্য আমার ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি মোকাবেলায় ত্রিপাক্ষিক সংলাপের তাগিদ আসে আলোচকদের পক্ষ থেকে। অনেক দূরে দূরের শ্রমিকরা পায়ে হেঁটে এসে তারা কাজ করার যোগ্যতা হারিয়ে ফেলতেছে। সেখানে তাদের পরিবহনের ব্যবস্থা করার যে দায়িত্ব মালিক পক্ষ নিবেন বলে বলেছেন, সেটা কোনোটাই নিচ্ছেন না। যদি সে 3-4 মাইল হেঁটে আসে, তারপর আপনি চিন্তা করেন as an entrepreneur, what kind of productivity can you expect from him or her? করোনা মোকাবেলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ আসে অনলাইন আলোচনায়। সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো জায়গাতে কিন্তু। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের সঙ্গে মিল পাওয়া গেছে। মার্চের 3য় সপ্তাহে ধরনটির উপস্থিতি জানান দিয়ে শক্তিশালী হয়ে ওঠে। সংক্রমণের দিক থেকে এই ধরনটি ইউকে কিংবা ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্টকেও ছাপিয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে দ্রুত ছড়ালেও আক্রান্ত হলেই মৃত্যু, এমন তথ্য সঠিক নয়। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 2020-এর 8ই মার্চ প্রথম করোনা শনাক্ত হয় বাংলাদেশে। সংক্রমণ প্রতিরোধে বহুমুখী ব্যবস্থা নেয় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় নিরাপদভাবে বছর পার হয়। চলতি বছরের মার্চে আবারও হঠাৎ সংক্রমণের বিস্তার ভাবিয়ে তোলে বিশেষজ্ঞ ও ব্যবস্থাপকদের। মার্চের 3য় সপ্তাহ থেকে এপ্রিলের 2য় সপ্তাহ পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনের রেকর্ড ভেঙেছে। আন্তর্জাতিক উদারময় গবেষণা প্রতিষ্ঠান ICDDR-B ডিসেম্বর থেকে ভাইরাসের বিভিন্ন ধরনের ওপর নজরদারি করছে। প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণে ধরা পড়ে হঠাৎ বৃদ্ধি পাওয়া এই আফ্রিকান ভ্যারিয়েন্ট। যুক্তরাজ্য কিংবা ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্টের চেয়ে আফ্রিকান ভ্যারিয়েন্টটি বেশি শক্তিশালী ও দ্রুত সংক্রমণশীল। এ কারণেই হঠাৎ বেড়েছে সংক্রমণ। সর্বশেষ মার্চের 4র্থ সপ্তাহে তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশে মোট ভ্যারিয়েন্টের 81% হচ্ছে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। ICDR-B কিন্তু বলে নাই যে বাংলাদেশে যত কোভিড ইনফেকশন হচ্ছে তার 81% সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। তারা বলেছে ভ্যারিয়েন্টগুলোর মধ্যে 81% সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন, জিনগত পরিবর্তন হলেও এই ধরনটিতে আক্রান্ত হলে মৃত্যু, এমন তথ্য সত্য নয়। সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের ব্যাপারে একটি ভুল ধারণা আমাদের মধ্যে এসে গেছে যে এটা যার হবে তার মৃত্যু ছাড়া কোনো গতি নেই।
বিষয়বস্তু কিন্তু তেমনটি না। এখন পর্যন্ত আমার জানা মতে কোনো তথ্যপাত্র বৈজ্ঞানসম্মত নাই যার দিয়ে আমরা বলতে পারি, যার রেফারেন্স আমরা বলতে পারি যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট হলে মানুষ খুব তাড়াতাড়ি মারা যাবে, তাদের খুব বেশি মারাত্মক রোগ হবে, তাদের অবশ্যই আইসিইউতে যেতে হবে, এমনটি না। যেটি আমরা জানি যে এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটি অন্যান্য বা মূল SARS-CoV-2 ভাইরাসটির চেয়ে 70% বেশি সংক্রমণশীল। বাংলাদেশের মতো বিশ্বের 113টি দেশে সংক্রমণ ছড়িয়েছে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট। প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলেও জানান বিশেষজ্ঞরা। অতি সংক্রমণশীল ভ্যারিয়েন্টগুলো এসছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে অস্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী। তবে এসব দোকানে বিক্রি অনেক কম বলে জানান দোকানিরা। ক্রেতারা জানান নানা কাজে ঘরের বাইরে থাকার কারণে এসব দোকান থেকে ইফতার কিনতে হচ্ছে। মফিউর রহমানের রিপোর্ট। লকডাউনের কারণে বন্ধ বেশিরভাগ হোটেল, রেস্তোরাঁ। তবে রোজাদারদের কথা মাথায় রেখে অনেকেই হোটেলের সামনে ফুটপাথেই বসেছেন বাহারি ইফতারির পসরা সাজিয়ে। রাজধানীর পল্টন, বিজয়নগর, মালিবাগ ও রামপুরার এসব অস্থায়ী দোকানে ক্রেতার সংখ্যা অনেক কম। অনেক দোকানই পার করছেন অলস সময়। বাহারি ইফতারির বিকিকিনি হচ্ছে কিছু দোকানে। দোকানিরা জানান এবার লোকসান গুনতে হচ্ছে তাদের। মাটন হালিম আছে, বিফ হালিম আছে, টেংরি কাবাব আছে, জালি কাবাব আছে। আমরা দোকানটা দিয়েছি মানুষের সেবা দেওয়ার জন্য, তো স্বাস্থ্যবিধি মেনে আমরা চেষ্টা করতেছি সেল করার জন্য। প্রতিদিন যা করি আমাদের ওদের নিজেদের গাড়ি থেকে আরও ঘাটতি যাচ্ছে। ঘরে ফিরতে দেরি হবে, তাই হাতের কাছের ইফতার সংগ্রহ করছেন অনেকেই। আমি এখন নিতেছি আপনার চিকেন গ্রিল, তন্দুর রুটি আর কিছু আইটেম। অনেকে আছে রাস্তায় চলাফেরা করতেছে, তাদের জন্য তো ইফতারের দরকার আছে। স্পেশাল কিছু হইলে কিনি, নর্মালি বাসার বানানো ইফতারে পছন্দ করি। নিতান্ত নিরুপায় না হলে বাইরে ইফতার করা ঠিক নয় বলেও জানান তারা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সামর্থ্য থাকুক বা না থাকুক, ধর্মকর্ম পালনে পিছপা হন না ছিন্নমূল মানুষ। ধর্মীয় বিধান মেনেই সারাদিন রোজা পালন করেন তারা, কিন্তু ইফতারে থাকে না তেমন কোনো বাড়তি আয়োজন। করোনাকালে ছিন্নমূল মানুষের যৎসামান্য ইফতার আয়োজনের খবর জানাচ্ছেন রাসেল খান। রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ান বাজার, সব শ্রেণীর মানুষের উপস্থিতি। রাস্তায় চলতে এরকম চোখে পড়বে ছিন্নমূল মানুষের ইফতারি আয়োজনের কর্মব্যস্ততা। একে তো করোনাকাল, আগের মতো সাহায্য সহায়তা তেমন একটা নেই বললেই চলে। তারপরও জীবন তো আর থেমে থাকে না। দীর্ঘদিন হাইকোর্টের ভিতরে ক্যান্টিনে চাকরি করি, তো দোকান যেত বন্ধ, সে তো আমাকে এখানেই এই গরিবের মাঝেই বসবাস করতে হয়। গরিব মানুষ, ইফতার কিনতেও পারি না, খাইতেও পারি না, কি করব? জীবনী যেখানে সচল নয়, সেখানে ইফতারিতে মেনুর বিষয়টি তাদের কাছে তেমন গুরুত্ব পায় না। গাড়ি গুড়ি চালাইলে যে পুলিশেরা ধরে গাড়ি উল্টা হালা থিয়া দেয়, 2 ঘন্টা 3 ঘন্টা বসায় থিয়া দেয়। খুবই একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। একবার কামের তেলে খাইতে পারবো না, খাইতে পারবো না স্যার। কখনো কেউ সহায়তার হাত বাড়ালে সেদিন ভালোভাবেই আয়োজন সারেন তারা। না পেলে কোনো অনুযোগ নেই কারো প্রতি। দিলে খাই, না দিলে খাই না। আমরা ইফতার করি, আমরা দিয়ে গেলে কেউ তাই। যাই হোক, পরিস্থিতির পরিবর্তন হবে সৃষ্টিকর্তার কাছে, এই প্রত্যাশা জানিয়ে ইফতার সারেন এসব ছিন্নমূল মানুষ। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৫ম ধাপে ভোট, বিভিন্ন কেন্দ্রে তৃণমূল বিজেপি সংঘর্ষ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। করোনায় কর্মহীন অসহায় মানুষ ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। বিকেলে হাইকোর্ট সংলগ্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম। পরে তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেকেই সহায় সম্বল হারিয়েছে। এছাড়া অসংখ্য হতদরিদ্র মানুষ ফুটপাতে জীবনযাপন করছেন। তাদের জন্য ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জেলা প্রশাসক জানান, এই সহায়তা চলবে আরও কয়েকদিন।
চট্টগ্রামের বাঁশখালীতে চীন ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শ্রমিক ও বহিরাগতদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশ সহ ২৫ জন। সংঘর্ষের পর প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে ডিআইজি, জেলা প্রশাসক, র্যাব ও চীনা কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযোগ আছে স্থানীয় জামাত বিএনপি চক্র ওই নৈরাজ্যের কর পরিস্থিতি সৃষ্টিতে ইন্ধন জুগিয়েছে। সকাল ১১টায় প্রকল্প এলাকায় কর্মরত স্থানীয় শ্রমিকরা বাইরের উস্কানিতে চীনা নাগরিকদের উপর চড়াও হয়। এ সময় প্রকল্পের বাইরে থেকেও লোকজন এসে সংঘর্ষে যোগ দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে স্থানীয়রা পুলিশের উপরে হামলা করে। এ সময় তারা প্রকল্পের ভেতরে ব্যাপক ভাঙচুর করে। পরে পুলিশ বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বাঁশখালী প্রকল্প এলাকা থেকে টেলিফোনে ২১শে টেলিভিশনকে জানান, বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও আত্মরক্ষার্থে পুলিশ ব্যবস্থা নিয়েছে। এ সময় ৪ জন ঘটনাস্থলে ও ১ জন চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যায় বলে জানান তিনি। আহত ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে এই কমিটি রিপোর্ট দেবে। ৩০,০০০ কোটি টাকা ব্যয়ে ১৩২০ মেগাওয়াট এই বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন হবে। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। আমদানি কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। আমনের মৌসুমে দেশের চালের বাজার অস্থিতিশীল হয়ে ওঠায় বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষ। এমন অবস্থায় ভারতসহ অন্যান্য দেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সে মোতাবেক কয়েক দফায় দেশের বিভিন্ন আমদানিকারককে বেশ কয়েক লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়। ৯ জানুয়ারি থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। ফলে সরবরাহ বাড়ায়, দামও কমতে শুরু করে। তবে লকডাউনের কারণে বাজারের চাহিদা বাড়ায় চালের দাম বাড়ছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় মৃত্যুর ঊর্ধ্বগতি থামছে না। একদিনে আবারও ১০১ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৩,৪৭৩। টিকার বিকল্প উৎস খুঁজছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে উৎপাদনের পরামর্শ বিশেষজ্ঞদের। লকডাউনের ৪র্থ দিনেও নানা অজুহাতে রাস্তায় মানুষ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, হচ্ছে মামলা, অর্থদণ্ড। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও আম্রকানন স্মৃতিসৌধে শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলার আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।